বাংলা ব্লকেটের অংশ হিসেবে বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ, ক্যাম্পাসে বিক্ষোভ, আরও আন্দোলনের ঘোষণা। নরসিংদীর রায়পুরায় রেল লাইন থেকে 6 জনের মরদেহ উদ্ধার, ঘটনার ধরন নিয়ে নানা জল্পনা কল্পনা, মেলেনি পরিচয়। উত্তরের 15 জেলায় বন্যা পরিস্থিতি উন্নতি, এখনো পানিবন্দী লাখো পরিবার, বেরিয়ে আসে ক্ষত, বাড়ছে ভোগান্তি। ঘুষ ছাড়া কাজ করে না সাতক্ষীরার শ্যামনগর ভূমি অফিসের সার্ভেয়ার সজল, বিতর্কিত কর্মকাণ্ডে অতিষ্ঠ সেবাগ্রহীতারা। এবং দুর্নীতির স্বর্গরাজ্য বান্দরবান পাসপোর্ট অফিস, শওকতের নেতৃত্বে সক্রিয় চক্র, ঘুষ দিয়ে পাসপোর্ট বানাচ্ছেন রোহিঙ্গারাও। দর্শক শুনছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। কোটা সংস্কারের দাবিতে আজও উত্তাল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের পাশাপাশি সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। কোটা আন্দোলন নিয়ে ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও রেল লাইন অবরোধ করে নিজেদের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। কোটা সংস্কারের দাবিতে সোমবার বিক্ষোভ মিছিল নিয়ে রেল লাইন অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফ্লাইওভার সহ বিভিন্ন পয়েন্টে অবরোধ করেন তারা। দাবি না মানা হলে আন্দোলন আরও তীব্র হবে বলছেন শিক্ষার্থীরা। তারা বলছেন সরকারি চাকরিতে কোটা বাতিল করে মেধা অনুযায়ী নিয়োগ নিশ্চিত করতে হবে। ঢাকা রাজশাহী রেলপথ অবরোধের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে সারা বাংলাদেশের সমস্ত ভার্সিটির সাথে একত্রতা প্রকাশ করে আমাদের এক দফা এক দাবি, কোটা সংস্কার না হওয়া অবধি আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এদিন একই দাবিতে রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে নগরীর মডার্ন মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেয় রংপুরের 6টি জেলায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ সময় পুলিশকে নিরাপত্তা দিতে দেখা যায়। ছাত্র সমাজ আমাদের ততদিন আন্দোলন করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কোটার সংস্কার হয়। আমাদের মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হচ্ছে। আমরা চাই কোটা সংস্কার হোক। আমাদের যৌক্তিক দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে পরবর্তী প্রজন্ম, আমাদের প্রজন্ম সকলে উপকৃত হবে। তাদের এই কার্যক্রম যেন পর্যাপ্ত নিরাপত্তা পায় এবং কেউ যেন বেআইনি সুযোগ সুবিধা নিতে না পারে, সেই জন্য তাদের এই সামগ্রিক কার্যক্রমে আমরা আমাদের মোতায়েন করা হয়েছে। বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় দিনের মতো ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর 1:30টায় কোটা বিরোধী স্লোগান দিয়ে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আমাদের কিছু করার নাই, আসলে 56% কোটা আসলে আমরা কখনোই চাকরি পাবো না। এক দফায় এক দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছি। অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। বাংলা ব্লকেটের দ্বিতীয় দিনে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 12টা10 বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবরোধে বসেন তারা। এতে মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। এদিকে নোয়াখালী, চট্টগ্রাম, ময়মনসিংহ ও কুমিল্লা সহ বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কর্মসূচি করে কোটা আন্দোলনের দাবি তুলে ধরেন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা নিশ্চয়ই যুক্ত হয়েছেন আমার সাথে। মোহনা, আমি যেমনটি বলছিলাম যে আরো আন্দোলনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা, আপনি আসলে এ নিয়ে আর কি তথ্য দিতে পারবেন? কি নতুন তথ্য আছে আপনার কাছে, যদি আমাদের দর্শককে জানাতেন। কোটা সংস্কার আন্দোলনের 7ম দিনেও ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে আছে ছাত্রদের স্লোগানে এবং ছাত্ররা বিভিন্ন হল থেকে বিশাল মিছিল নিয়ে জড়ো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এবং সেখান থেকে তারা ডাকসু হয়ে, তারা মধুর ক্যান্টিন হয়ে এখন হলপাড়ায় উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে আমরা আছি সূর্য সেন হলের সামনে এবং আপনারা দেখছেন ছাত্ররা কিভাবে স্লোগান দিচ্ছে এবং আজ তাদের 7ম দিনের কর্মসূচি। সেই 7ম দিনের কর্মসূচিতে বিগত দিনগুলোতে তারা যেভাবে মিছিল
করে শাহবাগে জমায়েত হয়েছিল সেরকমই তারা আজও করতে যাচ্ছে। এবং ইতিমধ্যেই ঢাকা কলেজ এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়েছে। শাহবাগেও কিন্তু জড়ো হওয়া শুরু করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা যতটুকু জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা মিছিলটি নিয়ে শাহবাগ হয়ে তারা ফার্মগেট পর্যন্ত আজকে যাবে এবং তাদের যে বাংলা ব্লকের কর্মসূচি রয়েছে, যেটা আপনারা জানেন যে ঢাকা শহর, রাজধানী ঢাকা সহ সারা দেশে তাদের বাংলা ব্লকের কর্মসূচি চলছে এবং রাজধানীতেও তারা ইতিমধ্যে বাংলা ব্লকের কর্মসূচি শুরু করে দিয়েছে। ইতিমধ্যে চাংখারপুলে জগন্নাথ ইউনিভার্সিটির সামনে তাঁতিবাজারের দিকে শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমে পড়েছে এবং তারা রাস্তা অবরোধ করে তারা এই আন্দোলন চালাচ্ছে। এই আন্দোলনে আপনারা শুনতে পাচ্ছেন যে তারা যে স্লোগানগুলো দিচ্ছে, আপনারা জানা শোনাতে চাই যে শিক্ষার্থীরা কি স্লোগান দিচ্ছে এবং স্লোগানের মাধ্যমে কি জানাতে চাচ্ছে। এবং তারা এই হলপাড়ার সামনে জমায়েত হয়েছে। যে সকল হলে শিক্ষার্থীরা এখনো বেরোতে পারছে না এবং তাদের আন্দোলনে সামিল হতে পারছে না, তাদেরকে কিন্তু তারা আন্দোলনে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছে এবং তাদের উদ্দেশ্যে কিন্তু তারা এই স্লোগানগুলো দিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা জানতে পেরেছি যে ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা চাচ্ছে না ছাত্রলীগ যারা কর্মী আছেন তারা এই আন্দোলনে অংশগ্রহণ করুক এবং এই কথাটি আমরা তাদের যারা আন্দোলনকারী আছে তাদের কাছ থেকে আমরা শুনতে পেরেছি। এই কারণেই কিন্তু তারা শাহবাগে জমায়েত হওয়ার আগে তারা তাদের বিভিন্ন হলের যে বন্ধুরা রয়েছে বা বিভিন্ন হলের যে সহপাঠীরা রয়েছে তাদেরকে আন্দোলনে অংশগ্রহণে আহ্বান জানানোর জন্যই কিন্তু তারা এখানে জড়ো হয়েছে এবং হলপাড়ায় এসে তারা বন্ধুদেরকে আহ্বান জানাচ্ছে যারা ইচ্ছুক এই আন্দোলনে অংশগ্রহণ করতে। কিন্তু যেহেতু তারা নেতাকর্মীদের প্রভাবের কারণে আন্দোলনে অংশগ্রহণ করতে পারছেন না, তারাও কিন্তু জানে এই আন্দোলনে অংশগ্রহণ নেই এবং আন্দোলনটিকে সফল করে তার জন্য তারা বারবার এই হলের দিকে আসছেন এবং হলের দিকে এসে তারা আহ্বান জানাচ্ছেন। আমরা বারংবার প্রতিদিনই কিন্তু এই আন্দোলনের এই অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল হলপাড়া থেকে জুথি আমার কাছে সর্বশেষ সংবাদ। কোটা আন্দোলনে নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে চাকরি প্রত্যাশীরা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। AKM নাজিম যুক্ত হবেন এবং এরপরে যুক্ত হবেন সুমন কবির। আমি প্রথমে চলে যাচ্ছি হলো চট্টগ্রামে, নাজিম আছেন। নাজিম, আন্দোলনের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? শিক্ষার্থীরা করে তারা আন্দোলন করছেন। তারা একটু আগে দুপুরের দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তারা ট্রেনে করে চট্টগ্রাম শহরে আসে। শহরে আসার পর 16 2 নম্বর গেটে যে রেল স্টেশন রয়েছে সেটি অবরোধ করে তারা বিক্ষোভ করছেন। তারা যেটি বলছেন আসলে কোটা বাতিলের দাবিতে তাদের যে আন্দোলন সেটি শান্তিপূর্ণ আন্দোলন তারা চালিয়ে যাবে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। ইতিমধ্যে যে 16 রেল স্টেশন অবরোধ করা হয়েছে, এখান দিয়ে আসলে চট্টগ্রাম থেকে নাজিরহাট মুখে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুখে কয়েকটি ট্রেন চলাচল করে সেটি অবরোধ করে শিক্ষার্থীরা রেল স্টেশনে থেকে তারা অবরোধ করছেন। তাদের যে দাবি হচ্ছে যে কোটা নিয়ে যেটি হচ্ছে, কোটা নিয়ে যে 2018 সালে সরকার যে রায় দিয়েছিল সেটি বহাল রেখে মূলত তারা আন্দোলন করছেন। এতে করে আসলে আমরা যে কোটা শিক্ষার্থীর সাথে কথা বলবো। আপনাদের যে আন্দোলন সেটা কতদিন চলবে বা আপনার দাবিগুলো কি কি? আপনারা হয়তো বা জানেন যে আমাদের গোটা বাংলাদেশে শুরু হয়েছে ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত আমাদের দাবিটা আদায় না হচ্ছে। তো সারা বাংলাদেশে চলছে, এখন যে আমাদের কর্মসূচি চলছে সারা বাংলা ব্লকে। আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গা যেখানে আন্দোলন চলছে প্রত্যেকটা জায়গায় বাংলা ব্লকেট করা হচ্ছে, মহাসড়ক, সড়ক, রেল লাইন অবরোধ চলছে। আর এটা চলতে থাকবে যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়। তবে আমি সাধারণ জনগণকে একটা মেসেজ দিতে চাই যে আপনাদের এই সাময়িক অসুবিধার জন্য আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমাদের তেমন কিছু করার নাই, কারণ আমাদের দাবিটা মুখ্য। আমাদের বাঁচার দাবি, আমাদের পেটের দাবি, আমাদের এটা প্রাণের দাবি। আপনারা হয়তো এটা ইতিমধ্যে জেনে গেছেন। তো আমি বলবো আমাদের এখন গতকালকে ঘোষণা আছে দফা 1 দাবি 1 কোটানোর আমরা যাবো। এটা এভাবে করতে হবে যে আমাদের বাংলাদেশে যারা অনগ্রসর জাতি গোষ্ঠী আছে বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের কথা বিবেচনা করে একটা সহনীয় মাত্রায় নিয়ে আসতে হবে। আপনাদেরকে বলি দাবিটা শুনেছি যে আপনাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, হুমকির বিষয়ে একটু বলতেন। আচ্ছা, আপনারা হয়তো ইতিমধ্যে
এই সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনে গেছেন যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয় করছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো গতকাল যখন 10:25 সময় 7 তারিখ রাত 10:25 আমার আব্বুকে কল দেওয়া হয় একটা অজ্ঞাত নাম্বার থেকে। সেখানে বলা হয় যে আপনার ছেলে যদি কোটা আন্দোলন থেকে সরে না দাঁড়ায় তাহলে আপনার ছেলের লাশ পাবেন, আপনার ছেলের লাশটা অ্যাম্বুলেন্সে করে পাঠানো হবে। তো এই অবস্থায় আমি একটু নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা ইতিমধ্যে প্রশাসনের কাছে একটু অভিযোগ দিয়েছি। আপনি শুনতে পাচ্ছেন আসলে যারা কোটা আন্দোলনকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংগঠক রয়েছে তাকে তাকে এবং তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। আসলে হুমকি দিয়ে বলছে যে কোটা যে আন্দোলন করছে সেই আন্দোলন থেকে যেন শিক্ষার্থীরা সরে আসেন, তাদেরকে বারবার হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ স্থিতি। সহকর্মী AK-M নাজিম যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। এবার যাব কুমিল্লাতে আছেন আমাদের আরেক সহকর্মী সুমন কবির। সুমন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? সুমন, আন্দোলন নিয়ে নতুন করে আসলে আন্দোলনকারীরা কি বলছেন, কতদিন নাগাদ এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের নতুন করে কোনো দাবি দেওয়া আছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? জি জ্যোতি, আপনি যেটা বলছেন আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজকে কর্মসূচি বিকাল 3:30 থেকে আসলে তারা অবস্থান নিয়েছে এবং দুই দিকে রাস্তা আসলে বন্ধ করে দিয়েছে। তবে বিশেষ ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন তারা বলছেন যে মেধার কোনো বিকল্প নেই। মেধা অনুযায়ী সকলকে তারা বলছেন, মেধা অনুযায়ী সরকার যে 2018 পরিবর্তন জারি করেছে সেই পরিবর্তন বহাল রাখা হয়। তবে একটা জানা নাকি কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলে যারা অ্যাম্বুলেন্স এবং যারা বিদেশগামী যাত্রী তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, আর অন্যত কোনো গাড়ি আসলে এখান থেকে ছেড়ে দিচ্ছে না। তবে একটু জানিয়ে রাখি, আমরা দেখছি মেধা থাকার কোটা পদ্ধতি তারা আসলে তারা একটা প্রতিক্রিয়া একটা অবস্থান নিয়েছে এবং সেই প্রতিক্রিয়া অবস্থান থেকে আমাদের বাংলা ব্লকের অবস্থান কর্মসূচি এবং অবস্থান তারা বলছেন যে মেধা হিসেবে নেওয়া হোক এবং সরকার যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যে বক্তব্য দিয়েছেন তারা বলছেন তাদের যে আন্দোলন সেই আন্দোলনের কথা বিবেচনা ওনারা বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যের আওয়াজে তারা বলছেন তারা আন্দোলন সফল হচ্ছে এবং তারা আন্দোলন চালিয়ে যাবেন। আরেকটা বিষয় জানা কি, ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কের আসলে দীর্ঘ বিকাল 3:30 থেকে যে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই পর্যন্ত আমরা ট্রাফিক পুলিশের সাথে কথা বলেছি, তার 5 থেকে 6 কিলোমিটার আসলে দীর্ঘ লাইন যানজটের সৃষ্টি হয়েছে। তবে একটু জানা কি, কুমিল্লার যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেহেতু একটা অর্থনীতির চাকা, সেই অর্থনীতির চাকা আসলে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে এবং সেই অর্থনীতির চাকা প্রতিদিন যে রাস্তা ব্লক করা হচ্ছে 150-200 কিলোমিটার আসলে রাস্তা প্রতিদিন 150-200 কিলোমিটার রাস্তা যদি ব্লক হয়ে যায় তাহলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আসলে এটা নিয়ে অনেক সমস্যা দুর্ভোগ প্রভাবিত হচ্ছে। তবে একটা জানা রাখি, ঢাকা এখানে যারা আইনের সাথে যারা জড়িত রয়েছে, আইন প্রশাসনে এবং বিভিন্ন যারা রয়েছে তারা বলছে যে শান্ত শৃঙ্খলাভাবে যদি তারা অবস্থান কর্মসূচি নিচ্ছেন, তারা কোনো ধরনের বাধা বিপত্তি দিচ্ছেন। তারা বলছেন যখন যদি কোনো ধরনের দুর্ভোগ সৃষ্টি করে এবং গাড়ি যদি হামলা হয় তাহলে তার ব্যবস্থা নেবেন যথাযথ। এবং সেই দিক থেকে যদি বলি, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আমরা দেখেছি যেহেতু অর্থনৈতিক চাকা, সেই অর্থনৈতিক চাকা হিসেবে এখানে প্রতিদিন 150-175 কোটি টাকা আসলে লোকসানের সম্মুখীন হতে আমরা দেখতে পাচ্ছেন। যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেওয়ার কারণে এখানকার বাস ট্রাক আসলে সব স্থির আছে এবং তারা বলছেন যে প্রতিদিন যদি এভাবে কর্মসূচি চলতে থাকে তাহলে আসলে এই অর্থনীতির চাকা এবং এই বিষয়টা শিক্ষা প্রতিষ্ঠানে আসলে আন্দোলন করা উচিত। কেন দুর্ভোগের সৃষ্টি করবে? আমরা কেন এই প্রতিদিন এভাবে চলতে থাকে তাহলে তারা বাসের লোকসান হবে। যারা যাত্রী আছে তারা বলছেন প্রতিদিন আমরা এভাবে যদি আসতে হবে রাস্তার সমকারে তো জনদুর্ভোগের আমরা দেখতে পাচ্ছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আপনার প্রায় এই পর্যন্ত আসলে আরো 9 কিলোমিটার যানজটের সৃষ্টি হচ্ছে। দুই পাশে আসলে রাস্তা বন্ধ করে দিয়েছে এবং তারা আন্দোলনরত যারা অবস্থান নিচ্ছে তারা বলছেন আসলে যত তারা দাবি না মানানো তারা আন্দোলন চালিয়ে যাবে। এ ছিল কুমিল্লা থেকে সর্বশেষ জ্যোতি। কুমিল্লা থেকে আমাদের সহকর্মী সুমন কবির যুক্ত হয়েছিলেন। নরসিংদীর রায়পুরায় আলাদা স্থান থেকে ট্রেনে কাটা পড়া 6 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে উপজেলার কমলপুর এলাকার রেল লাইন থেকে 5টি মরদেহ উদ্ধার করা হয়। রেল লাইনে কাটা পড়ে এই মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। যদিও এটি ট্রেনে কাটা পড়া নাকি পরিকল্পিত হত্যা তার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পিপিআই। সুমন বর্মনের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন শুভশ্রী রায়। ঢাকা চট্টগ্রাম রেল রুটে নরসিংদীর রায়পুর আর কমলপুর এলাকায় এক স্থানে দেখা যায় 5 জনের খণ্ডিত মরদেহ। দেখে মনে হয় ট্রেনে কাটা পড়েছে তারা। স্থানীয়রা জানান ফজরের নামাজের পর হাঁটতে বের হয়ে রেল লাইনের উপর খণ্ডিত অবস্থায় 5টি মরদেহ দেখতে পান তারা, তবে কাউকে চিনতে পারেননি। পরে বিষয়টি পুলিশকে জানান তারা। ফজরের নামাজের পরে এখানে আমরা হাঁটতে আসি, তখন হাঁটতে এসে আমরা যখন রেল লাইনের প্রথমে আসলাম তখন এখানে আমরা এই জিনিসটা দেখলাম। এখান থেকে প্রথমে কিছুটা ছোট ছোট অংশ দেখতে পাইছি, মাথার কিছু অংশ প্রথমে,
তারপরে একটা লাশ দেখতে পাচ্ছি বিচ্ছিন্ন কাটা। তাদের যে অবস্থা আসলে চেনার মতো কোনো উপায় নেই। এটা আসলে এই এলাকার হয়তো না, এটা কোন জায়গা সেটা বোঝা যাচ্ছে না। কিভাবে মরছে বা কারা মারছে বা রেলগাড়ির তলে পড়ে মরছে এটা এখনো সঠিক খবর পাইতেছে না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে 5 জনের মরদেহ উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। যদিও প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় উদ্ধার করতে পারেনি পুলিশ, তবে নিহত সবাই পুরুষ। তাদের বয়স 20 থেকে 35-এর মধ্যে। ধারণা করা হচ্ছে তারা দূরবর্তী এলাকার। আমরা 5 জনের মতো মৃতদেহ পেয়েছি। স্থানীয়রা কেউ তাদেরকে শনাক্ত করতে পারে নাই। এখানে একজনের বয়স আনুমানিক হয়তো 35 থেকে 40 হবে, আর বেশিরভাগেরই বয়স 20+। প্রাথমিকভাবে ধারণা করতেছি ট্রেনে কাটা পড়ে মারা গেছে, তবে কিভাবে এই ঘটনাটা ঘটলো, কিভাবে ট্রেনে মারা গেল, এটা সার্বিক তদন্তের পরে আমরা আসলে অ্যাকচুয়ালি বলতে পারবো। দুপুরে ঘটনাস্থলে আসে পিবিআইয়ের তদন্ত দল। প্রাথমিকভাবে তারা ট্রেনে কাটা পড়া বলে ধারণা করলেও এর পেছনে কোনো রহস্য আছে কিনা তা খতিয়ে দেখছে তারা। এরই মধ্যে রহস্য উদ্ঘাটনে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। একই দিনে বেলা 11:30টায় মেথিরকান্দার রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায় এক ব্যক্তি। বর্তমানে ঢাকা চট্টগ্রাম রুটে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুড়িগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাট, সিরাজগঞ্জ সহ দেশের 15 জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো পানিবন্দী লাখো পরিবার। এতে চরম ভোগান্তিতে দিন কাটছে দুর্গতদের। এদিকে দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। অনেকেই এখনো রয়েছে আশ্রয় কেন্দ্রে। সহকর্মীদের তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। চারিদিকে থই থই পানি। কেউ দাঁড়িয়ে আছে অর্ধ ডুবে যাওয়া বাড়ির আঙিনায়, কেউ বা ভেলায় করে গন্তব্যস্থলে যাচ্ছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের অববাহিকা চর ভগবতীপুরের দৃশ্য এটি। গত 7 দিন ধরে নদের পানি বিপদসীমার ওপরে ছিল। এতে পানিতে তলিয়ে গেছে এই চরের প্রায় 1.5 শতাধিক পরিবারের ঘরবাড়ি। তাদের অপেক্ষা বন্যার পানি নামার পর নিজের ঘরবাড়িতে ফেরার। আমরা 1 সপ্তাহ যাবৎ পানির উপরে আছি। চৌকি, খাট, গরু, বাছুর, হাঁস, মুরগি সব নিয়ে অনেক বিপদে আছি। তার কাপড় চোপড় সব ভিজে গেছে। যে কত কি করি, দুঃখ করি, এই যে বাচ্চা খোঁচা ধরি আর কোনো খাবার নিচ্ছি। আর চড়াই উঠলে তো কোনো এও নাই, ভাসি মরি টরি ভাসি গেছি। আমরা কোনো মতে মাথা টাচা সব তলে গেছি। এদিকে তিস্তার পানি কমায় দুপুর পর্যন্ত। তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 29 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তবে এখনো লালমনিরহাটে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানিবন্দী রয়েছে অন্তত 5000 পরিবার। নদী ভাঙা শুরু হচ্ছে, তাছাড়া আমার ভীষণ জ্বালা সম্পূর্ণ আমার নষ্ট হয়ে গেছে। আমরা যে কিভাবে আবাদ করবো আমার ভাবিয়ে বলতে পারতেছি না। একটু কমে গেছে পানি, হঠাৎ করে পানি বাড়ার কারণে মনে করেন ভীষণ ক্ষতি হয়েছে। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো দুর্ভোগ কাটেনি পানিবন্দীদের। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় এখনো যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক হয়নি। পানিবন্দী প্রায় 83,000 মানুষ দিন কাটাচ্ছে খেয়ে না খেয়ে। রান্না করে খেতে পারতেছি না, আইসাল মাইসাল সব তলা গেছে। এইভাবে পানি থাকলে তো খাদ্য নাই, কোনো কিছু নেই, এইভাবে আমরা চলতেছি। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও হাকালুকি হাওর তীরের কুলাউড়া ও বড়লেখা উপজেলার বন্যা কবলিত মানুষ এখনো চরম দুর্দশায় দিন পার করছে। জেলার 5টি উপজেলায় এখনো প্রায় 3.5 লাখ মানুষ পানিবন্দী। 205টি আশ্রয় কেন্দ্রে রয়েছে প্রায় 8,000 মানুষ। অর্ধাহারে অনাহারে দিন পার করছে অনেকে। আমরা 2বার পানি আইছে, পানি আওয়ার গরু টরু লইয়া আসি বড় বিভ্রান্তির মাঝে। ছবি টবি তুলিয়া নিল, আমরা সাহায্য সহযোগিতা করবো বললা, কিন্তু এখন পর্যন্ত কেউ আইয়া দেখলো না আমরা আছি কি না, কিভাবে আছি। পানি দিয়ে আইছিল বেলাটে, আমরা গোর বাড়ি সব সারাইয়া লইয়া গেছে। তখন আমরা কি সরকারের কাছে সাহায্য চাই আল্লাহর রাস্তায়। বৃষ্টি কমলে দুর্গত এলাকায় পরিস্থিতি উন্নতি হওয়ার আশা বন্যা সতর্কীকরণ কেন্দ্রের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে আমরা পঞ্চগড় থেকে সহকর্মী রাশেদুজ্জামান বাবুর সাথে যুক্ত হচ্ছে। রাশেদ, আপনি জানাবেন যে আসলে বিশুদ্ধ পানি ও খাবার সংকট আসলে বানভাসী মানুষ আছে, আমরা দর্শককে বলছিলাম, তাদের জন্য আসলে কোনো ধরনের ত্রাণ সহায়তা এসেছে কিনা প্রশাসনের পক্ষ থেকে, বিস্তারিত জানাবেন।
ধন্যবাদ জ্যোতি আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে ত্রাণ সামগ্রিক কথা, আসলে গত কাল এবং গত পরশু যদি বলি তাহলে স্থানীয় যে মেয়র রয়েছেন তিনি এবং স্থানীয় যে এমপি আছেন তিনি কিন্তু আসলে শুকনো খাবার এবং ত্রাণ কিন্তু বিতরণ করেছেন পঞ্চগড় পৌরসভার বিভিন্ন এলাকায়। আপনাকে যদি জানাই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পঞ্চগড়ের সবচেয়ে বড় নদী যেটি করতোয়া নদী, এই নদীর ধারে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আপনাকে যদি বলি পঞ্চগড় পৌরসভার মধ্যে সমস্ত ওয়ার্ডে পানিতে নিমজ্জিত ছিল, যেই কারণে কিন্তু আমরা দেখেছি যে এখানকার যা কামাতপাড়ার যে অধিবাসীরা তারা কিন্তু আসলে মানববন্ধন থেকে বিক্ষোভ থেকে শুরু করেছে, রাস্তা অবরোধ করেছেন, যে পরবর্তীতে কিন্তু আসলে প্রশাসনের নজরে আসলে প্রশাসন তাৎক্ষণিক আসলে পানি নিষ্কাশনের জন্য যে জলাবদ্ধতা ছিল সেগুলো আসলে পরিষ্কার করার ব্যবস্থা নেন বলে আমরা দেখতে পেয়েছি। এমনি করে কিন্তু আসলে আমরা পঞ্চগড়ের যে 43টি নদী সরকার যদি বেসরকারিভাবে এবং পানি উন্নয়নের মতে কিন্তু 33টি নদী বহমান রয়েছে, এই 33টি নদীর পানি কিন্তু আসলে শুক্র এবং শনিবারে কিন্তু আসলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। গতকালকে এবং আজকে আসলে তেমন ভারী ধরনের কোনো বৃষ্টি না হয় কিন্তু আসলে তেমন কোনো শঙ্কা নেই। তবে আসলে এখানকার অধিকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল, যেই কারণেই কিন্তু আসলে তারা কৃষকরা কিন্তু অনেক শঙ্কায় রয়েছে যে আবারও ভারী ধরনের বৃষ্টিপাত হয় কিনা, আবার বন্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এ নিয়ে কিন্তু শঙ্কায় আছে। এখনো কিন্তু আসলে বড় যে রপা সেই রপা কিন্তু এখনো অধিকাংশ এলাকায় কিন্তু লাগাতে পারেনি। 43টি ইউনিয়ন এবং 3টি পৌরসভায় এখনো সেই চারা রোপণ করা সম্ভব হয়নি। তারা ভাবছে যে পানি যদি একটু নিচে নেমে যায় তারপরে আসলে রোপা লাগাবে। তবে এর মধ্যে কিন্তু শঙ্কার মধ্যে রয়েছে যে আবারও আবহাওয়ার যে পূর্বাভাস সেই আবহাওয়ার পূর্বাভাসে যা বলছে যে আসলে আরো বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেই কারণে তারা কিন্তু শঙ্কিত। এই আবাদ যদি আসলে না উঠে বা না উঠাতে পারে বা ফলন ভালো না হয় তাহলে কিন্তু এখানে খাদ্য ঘাটতি দেখা দিবে বলে এরকম একটি আবাদ রয়েছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ আমাকে জানিয়েছে যে আসলে আগামী 7 দিন আরো বৃষ্টিপাত হতে পারে, এই বৃষ্টিপাত আরো 15 দিন নাগাদ থাকতে পারে বলে এরকম একটি আভাস দিয়েছে। বিশেষ করে যারা কামাতপাড়া, হঠাৎপাড়া, ঢাকাইয়াপাড়া এইসব জায়গাগুলো আসলে কি একটু বৃষ্টি হলে কিন্তু নিমজ্জিত থাকে, অর্থাৎ ত্রাণ সামগ্রিক কিন্তু প্রশাসনের থেকে আসলে প্রচুর ব্যবস্থা রয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। জ্যোতি, আমাদের সহকর্মী রাশিদুজ্জামান বাবু পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন। দর্শক, আবারও কোটা আন্দোলনের খবর জানাবো। কোটা সংস্কারের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা, আমরা এরই মধ্যে জানতে পেরেছি। এতে বন্ধ হয়ে গেছে মিরপুর রোডের যানবাহন চলাচল। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, সায়েন্স ল্যাব মোড়ের এখনকার চিত্র আসলে কেমন দেখছেন, আমাদের দর্শককে দেখাবেন। ধন্যবাদ। যেমনটি জানেন যে কোটা আন্দোলনের যে আন্দোলনটি চলছে সেই হিসেবে বাংলা ব্লকেডে সারা দেশের মতো ঢাকাতেও বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীরা ব্লক করেছেন এবং তারা কোটা সংস্কারের পরিপক্ষে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে এই প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকটি রাজধানীর প্রধান সড়ক এখানে ব্লক হয়ে গিয়েছে বা জ্যামের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছে সায়েন্স ল্যাব যে এলাকাটি, এবং সায়েন্স ল্যাব এলাকাটিতে দেখা যাচ্ছে যে মিরপুর সহ অন্যান্য যে জায়গা দর্শক, দুঃখিত, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও পরবর্তীতে যুক্ত হবার চেষ্টা করব। কায়েস রাহাত যুক্ত ছিলেন সায়েন্স ল্যাব থেকে। পাহাড়ি ঢলে ফেনীতে লেমুয়া ইউনিয়নে কালিদাস পাহালিয়া নদীর উপরের কাঠের সেতুটি ভেঙে পড়ার 4 দিন পেরিয়ে গেলেও তা মেরামতে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। এতে আশেপাশের 30,000 মানুষ যাতায়াতে পড়েছে চরম ভোগান্তিতে। সহকর্মী তোফায়েল আহমদ নিলয়ের পাঠানো তথ্য ও চিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। বিশ্বব্যাংকের অর্থায়নে 12 কোটি টাকা ব্যয়ে ফেনী সদর উপজেলার কালিদাস পাহালিয়া নদীর উপর চলছে পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ। তাই নদী পারাপারে পাশেই করা হয় একটি অস্থায়ী কাঠের সেতু।
গত ৪ জুলাই রাতে ভারতীয় উজানের পানির তরে অস্থায়ী কাঠের সেতুটি ভেঙে যায়। এতে উপজেলার লেমুয়া ইউনিয়নের উত্তর চাঁদপুর, মধ্য চাঁদপুর, দক্ষিণ চাঁদপুর, নিয়ামতপুর, টঙ্গীরপাড়, হাফেজিয়া ও তেরবাড়িয়া গ্রামের প্রায় ৩০,০০০-এর বেশি মানুষ পড়েছে চরম দুর্ভোগে। ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমাদের যাতায়াতে অনেক অসুবিধা হয়। এদিকে একটা হাসপাতাল আছে, ওই দিক থেকে কোনো রোগী আসতে পারতেছে না, খুবই কষ্টে আছে আমরা। এই অস্থায়ী সেতু দুই পাড়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পারাপারের একমাত্র মাধ্যম হওয়ায় বিদ্যালয়ে যেতে ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হচ্ছে তাদের। সেই সঙ্গে অন্যান্য শ্রমজীবী ও পেশাজীবীরাও পড়েছেন চরম বিপাকে। এটা শুক্রবার রাতে ব্রিজটা ভাঙে গেছে, ভাঙে যাওয়ার মানুষের দোনোফারা মানুষ লাইন ধরে গেছে, তারপরে ওই অস্থায়ী বোর্ডের কারণে কোনোরকম চলাচল করা হচ্ছে। আর স্কুলের ছাত্রদের খুব অসুবিধা হচ্ছে, কাদার ভিতরে উঠানামা করতে হয়। কাঠের ব্রিজটা ভাঙার পর আমাদের খুব কষ্ট হয়, যেতে আসতেও কষ্ট হয়। সেতুটি ভাঙার ৪ দিন পেরিয়ে গেলেও এখনো মেরামত করা হয়নি, যদিও এলজিইডি বলছে দ্রুতই মজবুত করে করা হবে বিকল্প সেতুটি। আশা করি আমরা 2 দিনের মধ্যে মানুষজন আবার চলাফেরা করতে পারবে। এখন আমরা হলো যে এটা আবার স্টিলের পাইপ দিয়ে করে দিচ্ছি, যাতে এটা মোটামুটি টেকসই হয়। শুধু আশ্বাসেই নয়, সেতুটি দ্রুত মেরামত করে দুর্ভোগ কমানোর দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তার অফিসের সার্ভেয়ার সজলের বিরুদ্ধে অভিযোগ, টাকা না দিলে করেন না কোনো কাজ। দুর্নীতিগ্রস্ত এ ব্যক্তির কর্মকাণ্ডে অতিষ্ঠ সেবা গ্রহীতারাও। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের সাধারণ মানুষ এমনিতে নানা দুর্যোগে অতিষ্ঠ। মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছেন ভূমি অফিসের সার্ভেয়ার সজল হোসেন। তার হয়রানিতে অতিষ্ঠ এলাকাবাসী। খাল ডিসিআর দেওয়ার নামে টাকা নিচ্ছে, তারপরে সে টাকাটা নেওয়ার পরেও তাকে ডিসিআর দিচ্ছে না, দাখিলা কাটার নামে তার কাছে টাকা দিতে হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে 50-60 টাকা ডিসিআর, সেখানে 10,000-20,000 টাকা নিচ্ছে। ভূমি সেবা নিতে টাকা দিতে অস্বীকার করলে কলেজ শিক্ষককে শুধু তুচ্ছ তাচ্ছিল্যই নয়, আটক করার হুমকিও দেয় সজল। বিশ্ববিদ্যালয় ছাত্রর কাছ থেকেও কাজ করে দেওয়ার নামে নিয়েছেন টাকা। এ নিয়ে ভয়ে মুখ খুলতে নারাজ অনেকে। সজল হোসেন তখন আমাকে খুব হুমকি ধামকি দেয় এবং ঘুষের টাকা না নিয়ে কিসের জন্য আসছে আমি এই কথাও বলে। ওনার টেবিলে যখন আমার ফাইলটি যায় তখন উনি টাকা ছাড়া ছাড়বেন না এবং মুহুরি নিয়ে আসতে বলেন আমাকে। তারপরে অ্যাটলিস্ট 20,000 টাকার বিনিময়ে উনি আমার কাগজটি সিগনেচার করেন। সার্ভেয়ার সজল ওনারা এখানে আমাদের যে জমি জায়গা রয়েছে সেই জমি জায়গার জন্য গেলে কিন্তু হয়রানি করে, কিন্তু আসলে আমি কিছু বলতে চাই না এই কারণ অনেক সময় হয়রানির শিকার হতে হয়। তবে অভিযোগ অস্বীকার করে সার্ভেয়ার সজলের দাবি, এসবের কিছুই জানেন না তিনি। এ বিষয়ে আমার কোনো সংশোধন, এ বিষয়ে আমার কোনো জানা নেই। যে নিউজ আমাকে নিয়ে হয়েছে এই বিষয়ে আমার কোনো সংশোধন নেই, এই বিষয়ে কোনো আমার কাছে জানা নেই। সার্ভেয়ারের অনিয়মের লাগাম টানতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজ। এই যে দুর্নীতিগুলো হয় কাদের মাধ্যমে হয় এইগুলো তদন্ত হওয়া দরকার, এবং আজকে সারা বাংলাদেশে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত হচ্ছে, এটি আমাদের জন্য লজ্জাজনক। সরকারি কর্মকর্তার জনগণের সেবক, জনগণের সেবকরা যদি দুর্নীতিতে জড়িয়ে পড়ে সেটি আমাদের জন্য দুঃখজনক। সাধারণ মানুষের হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান। যখনই জানতে পেরেছি তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে জানিয়েছি এবং আশা করছি যে আমাদের এলাকার মানুষের সুরক্ষার জন্য তাকে এখান থেকে দ্রুত অপসারণ করা হবে। সার্ভেয়ারের হয়রানি ও ঘুষ বাণিজ্য বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্য বান্দরবান পাসপোর্ট অফিস, যেখানে ঘুষ দিয়ে যে কেউ বানিয়ে নিতে পারে পাসপোর্ট। এমনকি রোহিঙ্গা সদস্যরাও মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে এখান থেকে পাসপোর্ট বানিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। আর এসব অভিযোগের তীর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক শওকত কামাল সহ তার সিন্ডিকেটের দালাল চক্রের বিরুদ্ধে। সহকর্মী আবুল বাশার নয়নের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। পাসপোর্ট ফর্মে লিপিবদ্ধ তথ্য অনুযায়ী এই নারীর বয়স 17, চেহারার অবয়ব দেখে মনে হয় 25 ঊর্ধ্ব। ঠিকানায় কক্সবাজারের টেকনাফের বাসিন্দা, কিন্তু পাসপোর্ট করতে এসেছেন বান্দরবানে।
বাংলা অথবা চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সঙ্গেও কথার মিল নেই তার। স্থানীয়রা তার কথা শুনেই শনাক্ত করতে পারেন রোহিঙ্গা। এরপরও কক্সবাজার জেলার টেকনাফের এই বাসিন্দার পাসপোর্ট ফর্ম গ্রহণ করেছেন বান্দরবান পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ শওকত কামাল। পার্বত্য জেলার এই পাসপোর্ট অফিসের জমা কাউন্টারে দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরীর সঙ্গে অফিস প্রধানের রয়েছে সখ্যতা। নৈশ প্রহরী মোহাম্মদ ফারুক মিয়া চিহ্নিত দালাল মোক্তারকে নিয়ে চলে কর্মকর্তার গোপন বাণিজ্য। এখানে পাসপোর্ট করতে আসা স্থানীয়দের অভিযোগ কাগজপত্র ঠিক থাকার পরও এই দালাল চক্র দাবি করে মোটা অঙ্কের ঘুষ। বিপরীতে কাগজপত্রের ত্রুটি থাকলেও ঘুষের বিনিময়ে নিমিষেই অনেকে করিয়ে নিচ্ছেন কাজ। আমি সকাল থেকে দাঁড়িয়েছি, আমার কাগজপত্র সবকিছু ঠিক আছে, তো আমার ফাইলটা নিছি না। আমার থেকে প্রায় 13,000 টাকা নিছি। কেন নিল সেটা কিন্তু আমি জানি না, কার কাছে গিয়ে বুঝাবো, কাকে গিয়ে বলবো সেটাও কিন্তু জানি না। যদি টাকা 1000 2000 যেরকম দেয় তার কাজটা আগে হয়ে যায়। যদি ডকুমেন্ট ঠিকও না থাকে ওনারা এগুলো সবকিছু ঠিক করে কাজগুলো করে দেয়। শওকত কামালের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ অস্বীকার করে ওই রোহিঙ্গা নারীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি অভিযুক্ত এই কর্মকর্তার। মাথায় সমস্যা আছে, আপনার মনে নেই। এটা আপনার কাছে এই ইনফরমেশনটা আমার অফিস থেকে কে দিছে এটা আমার জানা দরকার, ঠিক আছে? আমি ধরে নিছি, আপনি যদি আমার না বলেন আমি ওই লোকের উপর টর্চার করব। পাসপোর্ট তৈরির ক্ষেত্রে আরো সতর্কতা বাড়ানোর কথা বলছেন সংশ্লিষ্টরা। কোন রোহিঙ্গা কোন একটা যোগসাজশে যেন বান্দরবান থেকে পাসপোর্ট করে না নিয়ে যেতে পারে সেটার জন্য আমাদের সতর্কতা দৃষ্টি রাখতে হবে। রোহিঙ্গারা যদি কোনোভাবে অনেক টাকার বিনিময়ে একটা পাসপোর্ট নেওয়া যায় সেটা হবে অনিয়ম এবং দুর্নীতি। এর আগে অভিযুক্ত কর্মকর্তা শওকত কামাল কক্সবাজার ও খাগড়াছড়ি জেলা থেকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জনরোষ ও দুদকের জালে আটকা পড়েছিলেন। রোহিঙ্গা অধ্যুষিত এলাকা কক্সবাজারে কাজ করায় রোহিঙ্গাদের পাসপোর্ট করে দেওয়ার অভিযোগ তার সিন্ডিকেটের দালাল চক্রের বিরুদ্ধে। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরে পরিত্যক্ত অবস্থায় মিলেছে বেশ কয়েকটি অবিস্ফোরিত গ্রেনেড। সোমবার সকালে সিটি কর্পোরেশনের জোরপুকুর পাড় এলাকায় এসব গ্রেনেডের সন্ধান মেলে। বাড়ি নির্মাণের জন্য মাটি খননের সময় মাটির কলসের ভেতর গ্রেনেড সদৃশ কয়েকটি বস্তু দেখে আতঙ্কিত হয় শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ এসে নিরাপত্তার স্বার্থে জায়গাটি সিল করে দেয়। পুলিশের ধারণা এগুলো অবিস্ফোরিত গ্রেনেড। এরপর ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছায় বোম ডিসপোজাল ইউনিট, চালায় পরীক্ষা নিরীক্ষা। লেবাররা সকালবেলা কাজ করার পথে দেখা গেল যে 4 ফিটের মতন গর্ত হয়ে গেছে। তারপরে ওনারা একটা খালি মানে একটা কলস পায়, কলসের ভিতরে যে আঘাত লাগার পরে এটা ভেঙে যায়। ওইখানে বোমা সদৃশ্য কিছু দেখতে পায়। হঠাৎ করে এখানে গ্রেনেড পাওয়া গেছে। এখন আমরা তো সবাই আতঙ্কিত ছিলাম যে বিস্ফোরণ হলে তো এটা সবাই অনেকের ক্ষতি হইতে পারতো। পাশে বাড়ি ঘর আছে। ট্রিপল নাইনে ফোন দেই, তো থানা থেকে ওরা আইসা শিওর করে যে এটা গ্রেনেড জাতীয় কিনে কিছু পুরানা। ভোলার মেঘনা নদীতে ড্রেজারে বালু তুলতে গিয়ে নিখোঁজের 2 দিনেও সন্ধান মেলেনি 5 শ্রমিকের। শনিবার রাতে গাজীপুর চর পয়েন্টে নিখোঁজ হয় তারা। ধারণা করা হচ্ছে রাতে কোনো জাহাজের ধাক্কায় ড্রেজারটি ডুবে যায়। এর 2 দিন পর সোমবার সকাল থেকে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সমন্বয়ে শুরু হয় উদ্ধার অভিযান। তবে অভিযানের কয়েক ঘন্টায়ও কোনো সন্ধান মেলেনি নিখোঁজদের। তবে তাদের সন্ধানে সর্বাত্মক চেষ্টা চালানোর কথা জানায় জেলা প্রশাসন। এদিকে এসব শ্রমিকের বাড়িতে চলছে শোকের মাতম। ডেরেজারের সন্তান পাই না, আমার বাবারও কোনো সন্তান পাই না। ওই ডেরেজারের লোক ছিল 5 জন, একজনেরও কোনো সন্তান নাই। পরশুদিন কথা কইছে, পরশুদিন কথা কল দিয়ে টাকা চাইছে, মোবাইলে টাকা দিতে বললা, টাকা দেওয়ার পর তিনি মোবাইল বন্ধ। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাংলা ব্লকেডের অংশ হিসেবে বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ, ক্যাম্পাসে বিক্ষোভ, 12 আন্দোলনের ঘোষণা। নরসিংদীর রায়পুরায় রেল লাইন থেকে 6 জনের মরদেহ উদ্ধার, ঘটনার ধরন নিয়ে নানা জল্পনা কল্পনা মেলেনি পরিচয়। উত্তরের 15 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, এখনো পানিবন্দী লাখো পরিবার বেরিয়ে আসে ক্ষত, বাড়ছে ভোগান্তি। ঘুষ ছাড়া কাজ করে না সাতক্ষীরার শ্যামনগর ভূমি অফিসের সার্ভেয়ার সজল, বিতর্কিত কর্মকাণ্ডে অতিষ্ঠ সেবাগ্রহীতারা। এবং দুর্নীতির স্বর্গরাজ্য বান্দরবান পাসপোর্ট অফিস, শওকতের নেতৃত্বে সক্রিয় চক্র, ঘুষ দিয়ে পাসপোর্ট বানাচ্ছেন রোহিঙ্গারাও।
দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদে। আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv।